দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাংলা সাহিত্যের আরও একটি নতুন গল্প। আমাদের আজকের গল্পটি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত সাইক্লিস্ট। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই সপ্তাহের গল্প। ময়ূখের বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা। চারপাশটা ছায়াময়, শাল গাছে ঘেরা। বাড়ির সামনে থেকে একটা রাস্তা শালবনের গা ঘেঁষে এগিয়ে হারিয়ে গেছে একটা বাঁকের আড়ালে। বাঁকের ওপাশে মনে হয় একটা নদী আছে। দূর থেকে চিকচিক করছে জায়গাটা। নিঝুম দুপুরে শালের বন থেকে ভেসে আসছে পাতা খসার অস্পষ্ট সরসর শব্দ। কখনো বা নাম না জানা পাখির ডাক। এর মধ্যেই একলা দাঁড়িয়ে আছে ঢালু ছাদওয়ালা ছিমছাম ছোট্ট বাড়িটা। ভাড়া সংক্রান্ত প্রাথমিক কথাবার্তা মিটে যাবার পর বাড়ির বৃদ্ধা মালকিন ময়ূককে তার থাকার জন্য যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে ঢুকতে ঢুকতে বললেন, আমি কোনোদিন ঘর ভাড়া দিইনি। আসলে আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না, কথাবার্তাও বলতে পারেন না। আমাদের সঞ্চয় শেষ হয়ে এসেছে, তার ওষুধপত্রের জন্য টাকার প্রয়োজন, সেই জন্যই ভাড়া দিতে হচ্ছে। উনি ওপাশের একটা ঘরে থাকেন। বৃদ্ধার সঙ্গে ঘরে ঢুকলো ময়ূক। সুন্দরভাবে সাজানো ঘরটা, খাট, আলমারি, লেখার জন্য টেবিল, সব কিছুই আছে। বেশ বড় একটা জানলাও আছে রাস্তার দিকে। আর সেই জানলার পাশে দেওয়ালের গায়ে টাঙানো আছে তেল রঙে আঁকা একটা বড় ছবি। সেই ছবিটা ভালো করে দেখার পর বেশ অবাক হয়ে গেল ময়ূক। আরে, জানলা দিয়ে যা দেখা যাচ্ছে তা সব কিছুই তো দেখা যাচ্ছে ছবিটাতে। যেন এই জানলার সামনে বসেই কেউ এঁকেছিলেন ছবিটা। ওই তো কম্পাউন্ডের বাইরে গেটের বাপাশে অন্যদের থেকে কিছুটা তফাতে একলা দাঁড়িয়ে থাকা বিরাট শাল গাছটা। ওই তো আরও কিছুটা এগিয়ে পথের ডান পাশে উঁচু ঢিবি মতো জায়গাটা, লাল কাপড় বিছানো রাস্তা, ওই তো বাঘটা। ছবির চাঁদের আলোয় সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। শালবনের মাথার ওপর সোনার থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শালের বাগান আর তার মধ্য দিয়ে এগিয়ে চলা রাস্তাটা। শুধু একটা জিনিস বাড়তি আছে ছবিটাতে, দূরে বাঁকের মুখে দাঁড়িয়ে আছে একজন সাইক্লিস্ট। তার ছবিটা এত ছোট যে তার মুখ বোঝা যাচ্ছে না। তাছাড়া মাথায় একটা টুপিও সম্ভবত আছে। তবে তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় চন্দ্রালোকিত রাস্তা ধরে সে যেন এই বাড়ির দিকেই আসছে। ময়ূক অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করল, ছবিটা কার আঁকা? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমার স্বামীর। অনেক পুরনো ছবি, আসলে 50 বছর আগে উনি আর্ট কলেজের একজন ছাত্র ছিলেন। তখন উনি আর তার এক বন্ধু এখানে এসেছিলেন ছবি আঁকার জন্য। এই জায়গায় দুজনের ভালো লেগে গেল, কাজ জুটিয়ে এখানেই থেকে গেলেন তারা। সাইকেল নিয়ে দুই বন্ধু মিলে ঘুরে বেড়াতেন এই রাস্তায়, শালের জঙ্গলে। এ কথা বলার পর ভদ্রমহিলা প্রসঙ্গ পাল্টে বললেন, আপনার পছন্দ হয়েছে তো ঘরটা? ময়ূখের ঘর পছন্দ না হবার মতো ব্যাপার নেই। তাছাড়া সে মাত্র 3 রাত কাটাবে এ ঘরে। এখানে একটা সরকারি অফিসে অডিট অর্থাৎ হিসাব পরীক্ষার জন্য সে এসেছে। সারাদিন তার সেখানেই কাটবে। শুধু রাতটুকু শোবার জন্যই তার এ ঘরের ব্যবস্থা। রান্নারও কোনো পাট নেই তার। যেখানে সে কাজ করবে সেখানেই খাওয়ার ব্যবস্থা করা হবে।
এই ঘরের লাগোয়া একটা বাথরুমও আছে, আর কি চাই? সে জবাব দিল, এই না না, আমার কোনো অসুবিধা হবে না। বৃদ্ধা এরপর মামুলি কিছু কথাবার্তা বলে নিজের ঘরে চলে গেলেন। অফিসের যে লোকটা তাকে এই বাড়িতে এনেছিল সে এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সঙ্গের সামান্য কিছু জিনিসপত্র ঘরে রেখে কিছুক্ষণের মধ্যেই সেই লোকের সঙ্গে ময়ূক রওনা হয়ে গেল তার কাজের জায়গাতে। রাত 8টা নাগাদ বাড়িতে ফিরল ময়ূক। বাড়ির চারপাশে কাঠের তৈরি নিচু বেড়া দেওয়া আছে। তার দরজা খোলার শব্দ শুনে মনে হয় একবার বাড়ির কোনো একটা ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন ভদ্রমহিলা। তারপর ময়ূককে দেখে আবার ভেতরে ঢুকে গেলেন। অফিসে খাওয়া সেরে এসেছে ময়ূক। সারাদিন নানা ধকল গেছে তার। ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল সে। তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্যই হয়তো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। সামনে খোলা জানালা দিয়ে বাইরের চাঁদের আলোতে শালবন, রাস্তা সবকিছু দেখা যাচ্ছে। ময়ূরের চোখ গেল ছবিটার ওপর। ময়ূরের খাটের মাথার ওপর জাফরবিহীন বেশ বড় গোলাকার ঘুলঘুলিটা দিয়ে বাইরের চাঁদের আলো এসে পড়েছে ছবিটার ওপর। স্পষ্ট ফুটে উঠেছে ছবিটা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ময়ূখের একটা অদ্ভুত ব্যাপার হঠাৎ মনে হলো। ছবির সেই সাইক্লিস্টের চাকা দুটো যেন ধীর গতিতে ঘুরছে। তাছাড়া সে যেন আর তার আগের জায়গাতে নেই। সে বাঁকের মুখ থেকে অনেকটা এগিয়ে এসে সে দাঁড়িয়েছে রাস্তার পাশে সে ঢিবি মতো জায়গাটার কাছে। আকারও যেন একটু বড় হয়েছে সে সাইকেল আরোহী। দূর থেকে কাছে এলে যেমন হয়। এ ব্যাপারটা কি ময়ূখের দৃষ্টিবিভ্রম নাকি আলো ছায়ার খেলা? ব্যাপারটা ঠিক ধরতে না পেরে সে ছবির দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল ময়ূক। শেষ রাত্রের দিকে আবারও একবার ঘুম ভেঙে গেল তার। একটা অস্পষ্ট গোঁ গোঁ শব্দ যেন কোথা থেকে ভেসে আসছে। শব্দটা অবশ্য কিছুক্ষণের মধ্যেই থেমে গেল। তার কিছুক্ষণের মধ্যেই শালবনের মাথার আকাশ লাল হতে শুরু করল। ধীরে ধীরে শোনা যেতে লাগলো পাখির কলকাকলি। সকালবেলা ঘর ছেড়ে বাইরে বেরোবার আগে ছবিটার দিকে তাকিয়ে নিজের মনে হাসল ময়ূক। গত রাতের ব্যাপারটা মনে পড়ে গেল তার। না, ছবিতে কোনো পরিবর্তন হয়নি। সেই ছোট্ট সাইক্লিস্ট বাঁকের মুখে একই জায়গাতে আছে, আর তার চাকাও ঘুরছে না। ছবি সাইক্লিস্টের কি সাইকেল চালানো সম্ভব? দরজা খুলে বাইরে বেরোতেই ময়ূক দেখল বৃদ্ধা বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছেন। ময়ূখের সঙ্গে চোখাচোখি হতেই তিনি জানতে চাইলেন, কি ঘুম হলো রাতে? কোনো অসুবিধা হয়নি তো? ময়ূখ হেসে বলল, অসুবিধা হয়নি, তবে ভোর রাতে কিরকম একটা শব্দ শুনলাম, মনে হলো মানুষের গলা। বৃদ্ধা একটু বিষণ্ণভাবে বললেন, ওটা ওর গলা। আসলে পূর্ণিমা অমাবস্যা এলে ওর অসুস্থতা একটু বাড়ে। উনি তো কথা বলতে পারেন না, পক্ষাঘাতগ্রস্ত। মুখ দিয়ে ওরকম শব্দ করেন। আগামীকাল আবার পূর্ণিমা, ওর কষ্টটা বাড়ছে। তার কথা শুনে ময়ূক সৌজন্যর খাতিরে বলল, ওনাকে একবার দেখা যাবে? ভদ্রমহিলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে যেন একটু ইতস্তত করে বললেন,
আসুন, আমার সঙ্গে আসুন। ময়ূককে নিয়ে ভদ্রমহিলা একটা ঘরে ঢুকলেন প্রথমে। তারপর সে ঘর পেরিয়ে ঢুকলেন অন্য একটা ঘরে। একটা বাতি জ্বলছে ঘরে। ঘরটাতে কোনো জানালা নেই। ঘরের মাঝখানে একটা উঁচু সেকেলে পালঙ্কে শুয়ে আছেন একজন বৃদ্ধ। মাথায় সাদা শনের মতো চুল, চোখের পাতা বোঝা। সম্ভবত ঘুমাচ্ছেন তিনি। খাটের পাশে গিয়ে দাঁড়ালেন তারা দুজন। বৃদ্ধা পরম মমতায় শুয়ে থাকা মানুষটার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আপনি যে ঘরটায় আছেন সেখানে এক সময় উনি থাকতেন। ময়ূখ বলল, ও ঘরটা তো বেশ ভালো, বড় জানলা দিয়ে আলো বাতাস খেলে। ওনাকে এ ঘরে আনলেন কেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বৃদ্ধা জবাব দিলেন, ওই জানালা নিয়েই তো সমস্যা। শীত বর্ষা কিছুতেই ওই জানালা বন্ধ করতে দিতে চাইতেন না উনি। গতবার শীতে জানালা খোলা রেখে শরীরটা আরো খারাপ হয়ে গেল, আর তারপর থেকেই বাধ্য হয়ে ওনাকে এ ঘরে এনে রাখতে হয়েছে। মিনিট খানিক সে ঘরে থাকলো ময়ূক। তারপর সে ঘর সে বাড়ি ছেড়ে বেরিয়ে রওনা হলো তার কাজের জায়গাতে। সারা দিনটা কাজের চাপে কিভাবে কেটে গেল তা বুঝতে পারল না ময়ূক। অফিসের একটা গাড়ি যখন বাড়িটার সামনে নামিয়ে দিয়ে গেল তখন বেশ রাত, প্রায় 10টা বাজে। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে বাড়িটা। শালবনের দিক থেকে ভেসে আসছে পাতার ফিসফিসানি আর ঝিঁঝির কলতান। বাড়িতে পা দিতে সে গো গো শব্দটা শুনতে পেল ময়ূক। বেশ জোরেই হচ্ছে শব্দটা। এমনকি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরও কানে আসতে লাগলো সে শব্দ। সম্ভবত সেই ভদ্রলোকের অসুস্থতা আরও বেড়েছে। কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়ল ময়ূক। বৃদ্ধর আর্তনাদ থেমে গেল এক সময়। ঘুম নেমে এলো তার চোখে। মাঝরাতে সম্ভবত আবারও কারো আর্তনাদে ঘুম ভেঙে গেল ময়ূখের। ঘুম ভাঙার পর অবশ্য আর কোনো শব্দ শুনতে পেল না সে। খাটের সামনে তার পায়ের দিকে খোলা জানালা। আগামীকাল পূর্ণিমা, আকাশে প্রায় পূর্ণ চাঁদ। সেই আলোতে আরো স্পষ্ট আজ বাইরেটা। শালের বন, তার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া পথ, পথের পাশে সেই উঁচু মতো জায়গা বা ঢিবিটা, রাস্তার শেষে বাঁকটা, সবকিছুই আজ আরো স্পষ্ট। আর এরপরই আধো ঘুম চোখে তাকালো দেওয়ালের গায়ের ছবিটার দিকে। ছবিটাও যেন আরো বেশি স্পষ্ট। ছবির চাঁদের আলো যেন আজ ছড়িয়ে পড়েছে ফ্রেমের আনাচে কানাচে। আর সেই ছবির দিকে তাকিয়ে আজ আরো বেশি অবাক হয়ে গেল ময়ূক। সেই সাইকেল আরোহী তার নিজের জায়গাতে নেই। দূরের সেই বাঘ থেকে আরো অনেকটা এগিয়ে, এমনকি রাস্তার মাঝপথে সেই ঢিবিটাকেও পিছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছে সে। তাকে কালকের থেকেও বড় দেখাচ্ছে। তার অবয়ব, সাইকেলের গড়ন, পায়ে শু, মাথায় টুপি, টুপির আড়ালে তার মুখ বোঝা না গেলেও সম্ভবত সে তাকিয়ে আছে এই বাড়িটার দিকে। ময়ূখের আরও মনে হলো তার সাইকেলের চাকা দুটো যেন খুব ধীর গতিতে ঘুরছে। চাঁদের আলোতে কাকর বিছানো রাস্তা ধরে খুব ধীর গতিতে এই বাড়ির দিকে এগোচ্ছে। ব্যাপারটা দেখতে পেয়ে বিস্ময়ে ঘুম ভাবটা কেটে গেল ময়ূখের। সে আর আগের দিনের মতো শুয়ে থাকতে পারল না। বেড সুইচ থেকে আলো জ্বালিয়ে খাট থেকে নেমে সে গিয়ে দাঁড়ালো ছবিটার একদম কাছে। কি আশ্চর্য, ছবির সবকিছু তো ঠিকই আছে। সেই সাইক্লিস্ট তো
রাস্তার দূর প্রান্তে বাঁকের মুখেই দাঁড়িয়ে, সাইক্লিস্টের একটা ছোট্ট অস্পষ্ট অবয়ব। তাহলে এতক্ষণ কি দেখল ময়ূক? নিশ্চয়ই ব্যাপারটা আলো ছায়ার খেলা। নিজের মনে হাসল সে। তবুও ব্যাপারটা সম্বন্ধে নিঃসন্দেহ হবার জন্য বেশ কিছুক্ষণ ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। ছবিটা অনেক পুরনো, জায়গায় জায়গায় ক্যানভাসটা পোকায় কেটেছে। অনেকটা অংশ, বিশেষত রাস্তার শেষ যে জায়গাতে সাইক্লিস্ট দাঁড়িয়ে আছে, সে জায়গায় কাপড়টা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আঙুল দিয়ে চোকা দিলেই হয়তো জায়গাটা খসে পড়বে। কিছুক্ষণ ছবিটা দেখার পর বাতি নিভিয়ে ময়ূক বিছানায় শুয়ে পড়ল। সকালবেলা সেই বৃদ্ধ ভদ্রলোকের গোঙানির শব্দে ময়ূকের ঘুম ভাঙল। বেশ জোরে জোরে আর্তনাদ করছে ভদ্রলোক। ময়ূক ঘর থেকে বেরিয়ে দেখতে পেল বৃদ্ধা ভদ্র মহিলাকে। বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। ভোরের নতুন আলো ধুয়ে দিতে পারছে না তার ক্লান্তিকে। ময়ূক তার কাছে এগিয়ে গিয়ে বলল, ওনার অসুস্থতা কি আরো বেড়েছে? ভদ্রমহিলা জবাব দিলেন, হ্যাঁ, কাল থেকে আরো বেড়েছে। ডাক্তার দেখেছিলেন? বৃদ্ধা এবার অসহায়ভাবে বললেন, ডাক্তার ডেকে তেমন কোনো লাভ হবে না। তারা আগেই দেখে বলে গেছেন নতুন কোনো ওষুধ দেবার ব্যাপার নেই। আজ রাতটা যদি কোনোভাবে। কথা শেষ না করে তিনি মুখে আঁচল চাপা দিয়ে ঘরের ভিতর ঢুকে গেলেন। সকালবেলা মুখ যতক্ষণ বাড়িটাতে থাকলো ততক্ষণই তার কানে আসতে লাগলো সে ভদ্রলোকের গোঙানির শব্দ। প্রচণ্ড কষ্ট পাচ্ছেন ভদ্রলোক। অফিসে গিয়ে শেষ দিনের যাবতীয় কাজ মিটিয়ে এদিন বাড়িটাতে পৌঁছাতে রাত 9টা বাজল ময়ূখের। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় উদ্ভাসিত বাড়ির পাশে শালবন, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে দূরে বাঁকের দিকে হারিয়ে যাওয়া রাস্তাটা। কিন্তু চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদ আর বারান্দাওয়ালা বাড়িটা আজ কেমন যেন নিঝুম বলে মনে হলো ময়ূখের। কোথাও কোনো শব্দ নেই। সে বৃদ্ধর আর্তনাদও আর শোনা যাচ্ছে না। ময়ূক একবার ভাবল ভদ্রমহিলার সঙ্গে দেখা করে বৃদ্ধ কেমন আছেন সে ব্যাপারে খোঁজ নাই। কিন্তু পরক্ষণে তার মনে হলো কাল রাত জাগার পর আজ হয়তো তারা ঘুমিয়ে পড়েছেন। বৃদ্ধাকে এখন আর বিরক্ত করা ঠিক হবে না। কাল সকালে চলে যাবার সময় একবার তো তার সঙ্গে দেখা করতে হবেই, তখন কথা হবে। এই ভেবে সে নিজের ঘরে গিয়ে ঝুঁকল। পরদিন ভোরবেলা এ বাড়ি ছেড়ে কলকাতায় ফিরবে ময়ূক। একটা গাড়ির ব্যবস্থা হয়েছে। সকালে সে গাড়ি তাকে নিতে আসবে। সামান্য গোছগাছ সেরে নিয়ে জানলার সামনে এসে দাঁড়ালো ময়ূক। চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী। মুগ্ধভাবে মুখ কিছুক্ষণ চেয়ে রইল শালের বন, রাস্তার দিকে। তারপর বিছানায় যাওয়ার আগে ইচ্ছে করে আর জানলার পাল্লা দুটো ভেজিয়ে দিল। মুখের মনে হলো খোলা জানালা দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ে বলেই তার ঘুম ভেঙে যায়। পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল সে। কিন্তু এদিন রাতেও আগের দুদিনের মতোই ঘুম ভেঙে গেল তার। প্রথমে চোখ পড়ল খাটের পাশে টেবিলে রাখা টাইম পিসের ওপর। ঘড়িটা রেডিয়ামের কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 3টে বাজে। সোজা হয়ে শুলো ময়ূক। আর এরপরই অন্য দিনের মতো চোখ গেল তার সামনাসামনি দেওয়ালের গায়ে ঝুলতে থাকা ছবিটার ওপর। ঘুলঘুলি দিয়ে আজও চাঁদের আলো এসে পড়েছে ছবিটার ওপর। তাছাড়া ছবির চাঁদটা যেন আজ উজ্জ্বল আলো ছড়াচ্ছে ক্যানভাসে। সেই আলোতেই মুখ স্পষ্ট দেখল সেই সাইক্লিস্ট নিজের জায়গাতে নেই। রাস্তার দূরবর্তী বাঁকে রাস্তার মাঝামাঝি দূরত্বে
পথের পাশে সেই ঢিবি অতিক্রম করে সে বাড়িটার অনেক কাছে, গত রাতের চেয়েও অনেক কাছে চলে এসেছে। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার পায়ের সঞ্চালন, চাকার ঘূর্ণন। তবে সবকিছুই বেশ ধীর গতিতে 100 করে ছবি রাস্তাটা অতিক্রম করছে লোকটা। না, এরকম দৃষ্টি বিভ্রম হতে পারে না। ময়ূক স্পষ্ট দেখতে পাচ্ছে ধীরে ধীরে লোকটা রাস্তা অতিক্রম করে ছবির ফ্রেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। বিছানায় শুয়ে ময়ূক দেখতে লাগলো সেই অবিশ্বাস্য দৃশ্য। হ্যাঁ, চাকাটা ঘুরছে, প্যাডেল করছে লোকটা। হ্যাঁ, ক্রমশ ক্রমশ বড় হচ্ছে তার অবয়ব। সাইক্লিস্ট এক সময় এসে দাঁড়িয়ে পড়ল বাড়ির একদম কাছে, একলা দাঁড়ানো সেই বিরাট শাল গাছটার নিচে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। মাথায় টুপি, পরনে ব্রিজেস, পায়ে শু, এমনকি সাইকেলের ঘন্টি, চাকার স্পোকগুলো দেখা যাচ্ছে। গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে কয়েকবার যেন মাথাও নাড়ল লোকটা। আর এরপরই যেন জানলার বাইরে থেকে অস্পষ্ট একটা শব্দ কয়েকবার কানে এসে লাগলো ময়ূখের। সাইকেলের ঘন্টির মৃদু টিং টিং শব্দ। হ্যাঁ, সে স্পষ্ট শুনতে পাচ্ছে ঘন্টির শব্দ। ব্যাপারটা কি ঘটছে আজ তাকে বুঝতেই হবে। বিছানা ছেড়ে উঠে ময়ূক এগিয়ে গেল জানালার দিকে। পাল্লাটা একটু ফাঁক করে তাকালো বাইরের দিকে। চমকে উঠল ময়ূক। চাঁদের আলোতে সে শাল গাছের নিচে সত্যি এসে দাঁড়িয়েছে একজন সাইক্লিস্ট। মাথায় টুপি, পরনে ব্রিচেস, পায়ে শু। সে তাকিয়ে আছে বাড়িটার দিকে, হুবহু দেওয়ালের ছবিটার মতো। সাইকেলের ঘন্টিটা মাঝে মাঝে আস্তে আস্তে বাজাচ্ছে সে, টিং টিং টিং। কিছুক্ষণের মধ্যে আরো এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ময়ূক। তাদের বাড়ি থেকে একটা মানুষ ধীর পায়ে বেরিয়ে এগিয়ে গেল সাইক্লিস্টের দিকে। কেউ, তবে কি বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও এ বাড়িতে অন্য কেউ থাকেন? ময়ূখের দিকে পেছন ফিরে হাঁটছে বলে তার মুখ দেখতে পাচ্ছে না ময়ূক। দ্বিতীয় লোকটা কাছে যেতে তাকে দেখে সম্ভবত সম্ভাষণসূচক মাথা নাড়ল সাইক্লিস্ট। তারপর সাইকেলের মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয় লোকটা নিঃশব্দে চেপে বসল তার সাইকেলের পেছনের কেরিয়ারে। শালবনের মাঝখান দিয়ে চন্দ্রালোকিত পথ ধরে যেখান থেকে সে এসেছে সেদিকে লোকটাকে নিয়ে যাত্রা শুরু করলো সাইক্লিস্ট। বিস্মিত হতবম্ব ময়ূক চেয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। এক সময় লোকটাকে নিয়ে দূরের পথের বাঁকে হারিয়ে গেল সেই সাইক্লিস্ট। ঘরের বাইরে বারান্দায় কাদের কথাবার্তার শব্দে যেন মুখের ঘুম ভাঙল। মুখের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। শালবনের মাথার ওপর সূর্য উঠে গেছে তখন। বারান্দায় বেশ কয়েকজন লোক। এক ভদ্রলোকের গলায় স্টেথিস্কোপ ঝুলছে, সম্ভবত তিনি ডাক্তার হবেন। সেই বৃদ্ধাও আছেন তাদের সঙ্গে। লোকজনের টুকরো টুকরো সংলাপ শুনে মুখ অনুমান করল সেই অসুস্থ বৃদ্ধ আর নেই। মুখ এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃদ্ধার সামনে। তাকে দেখে বিষণ্ণ হেসে বৃদ্ধা বললেন, এ বাড়ির মানুষটা নেই। ভালোই হলো, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। আসলে কি জানেন, যৌবনে তিনি তার যে বন্ধুর সঙ্গে জায়গাতে পা রেখেছিলেন, যার সঙ্গে সাইকেলে চেপে ঘুরে বেড়াতেন এই শালের বনে, বছরখানেক আগে তার মৃত্যু হয়। শেষ বয়সে বন্ধু বিচ্ছেদ আর সইতে পারেননি তিনি। তারপর থেকে ওর শরীরটা ভেঙে পড়ল। একদিন পূর্ণিমার রাতে উনি নাকি দেখেছিলেন ওই যে ওই শাল গাছের নিচে
সাইকেল নিয়ে দাঁড়িয়ে তাকে নাকি ডাকছেন তার বন্ধু। এরপরই আমি ওনাকে ভেতরের ঘরে নিয়ে যাই, কিন্তু পূর্ণিমা এলে তারপর থেকে কেমন যেন করতেন উনি। কাল তো পূর্ণিমা ছিল। ঠিকমতো কথা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা। ময়ূক শুধু তাকে জিজ্ঞেস করল, কখন ঘটল ব্যাপারটা? ডাক্তারবাবু তো বললেন রাত 3টে নাগাদ হবে। কান্না ভেজা গলায় জবাব দিলেন বৃদ্ধা। ময়ূক ঘরে ফিরে এসে ছবিটার সামনে দাঁড়ালো। প্রায় সবকিছু ঠিকই আছে ছবিটাতে। চন্দ্রালোকিত শালের বন, সেই রাস্তা, রাস্তার পাশের ঢিপি, পথে সে বাঘটা। শুধু নেই সেই সাইক্লিস্ট। পোগায় কাটা ক্যানভাসের সেই ছোট্ট অংশটা কোথায় যেন খসে পড়েছে। চাঁদের আলোতে শালবনের মধ্য দিয়ে সঙ্গীকে নিয়ে দূরে ওই পথের বাঁকে কোথায় যেন হারিয়ে গেছে সেই সাইক্লিস্ট। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান, তাহলে আমাদের মেল আইডিতে আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।